গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হেনরি রাইডার হ্যাগার্ডের বই ক্লিওপেট্রা। পড়ছি এর ৩য় পর্ব। পরদিন নির্ধারিত সময়ের অনেক আগে ঢিলে ঢালা, পরিষ্কার আর মোটামুটি দামি পোশাক পরে প্রস্তুত হলাম। পোশাকটা জাদুকরদের মতো। সেটার উপরে পরলাম একটা লম্বা আলখেল্লা। সুতা দিয়ে ফুটিয়ে তোলা অনেকগুলো তারাযুক্ত একটা টুপি দিলাম মাথায়। কোমরের বেল্টে আটকালাম একটা প্রাচীন দলিল আর জাদুবিদ্যার উপর লেখা একখণ্ড প্যাপিরাস। হাতির দাঁতের হাতলালা আবলুস কাঠের একটা জাদুর লাঠি নিলাম হাতে। রওনা হওয়ার সময় মামা সেপাও এলেন আমার সঙ্গে। ক্লিওপেট্রার প্রাসাদের চত্বরে এসে পৌঁছালাম আমরা। চত্বরটা অত্যন্ত দামি মার্বেল পাথরে নির্মিত। সদর দরজাটা খাঁটি ব্রোঞ্জের। সেটার একপাশে রক্ষীদের ভবন। ওই পর্যন্ত এসে মামা বিদায় নিলেন আমার কাছ থেকে। খেয়াল করলাম দুশ্চিন্তায় ছাই বর্ণ ধারণ করেছে তার ফর্সা চেহারাটা। বুকে সাহস আর মুখে দেবী আইসিসের নাম নিয়ে প্রাসাদের সদর দরজার দিকে এগিয়ে গেলাম আমি। কাছাকাছি পৌঁছনো মাত্রই একজন রক্ষী কর্কশ ভাষায় জিজ্ঞেস করল, এই, কে তুমি? আমার নাম হারমাচিস। আমি একজন জ্যোতিষী, জাদুকরও বটে। খুব ভালো কথা, আবার বলল রক্ষীটা। তা এরকম বুক ফুলিয়ে যাচ্ছ কোথায়? প্রাসাদটা কার জানো? না জানলে গণনা করে বের করো, দেখি কত বড় জ্যোতিষী তুমি। কথা শেষ করে দাঁত বের করে হাসল লোকটা। প্রাসাদটা রানী ক্লিওপেট্রার। আমি যাচ্ছি তার খাস চাকরানি চার্মিয়নের কাছে। যাও, ঢোকো, আমাদের ক্যাপ্টেনকে বলো সব। আমাকে ঢুকতে দেখে এগিয়ে এলো ক্যাপ্টেন। আসার সময় মামা আমাকে লোকটার নাম বলেছিল, পলাশ। দৈর্ঘ্যপ্রস্থে পলাশ পাহাড়ের সমান। গলায় মেঘের গর্জন তুলে আমাকে থামতে আদেশ দিল সে। সেটাই বুদ্ধিমানের কাজ হবে বুঝতে পেরে থামলাম। তুমি গতকালের শয়তানটা না? আমাকে দেখামাত্র চিনতে পারল পলাশ। তোমার কারণেই একটা হাত হারিয়ে এখন মরতে বসেছে রক্ষীটা। গ্ল্যাডিয়েটরদের মধ্যে লড়াই হলে সবসময় ওর পক্ষে বাজি ধরতাম আমি। সবসময় জিতত, তাতে 2 পয়সা আসতো আমার। তুমি নরকের কীট, আমার আয়ের রাস্তাটা বন্ধ করে দিলে। কি চাও তুমি এখানে? চার্মিয়নের সঙ্গে দেখা করবে? গতকাল মন দেওয়া নেওয়া হয়ে গেছে। হোক বা না হোক, আমি ঢুকতে দেব না তোমাকে। রাস্তা মাপতে পারো। আশেপাশে কোথাও দেখতে পেলাম না চার্মিয়নকে। কথা দিয়ে এলো না কেন মেয়েটা? ওলটপালট ভাবনা চলে এলো মাথায়। কি করব ভেবে না পেয়ে দাঁড়িয়ে থাকলাম বোকার মতো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবার খেঁকে উঠল পলাশ। কথা কানে যায় না? কানে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ভুলে যাও চার্মিয়নকে। আমরা সবাই ওর জন্যে পাগল। সেই কবে থেকে আমাদের লেজে খেলাচ্ছে মেয়েটা। আজ পর্যন্ত ওর মন বুঝতে পারলাম না কেউই। জ্যোতিষী বা দেবতা যাই হও না কেন, চার্মিয়নের মন তুমিও জয় করতে পারবে না। এখন ভাগো। আমি গতকালের বোকা রক্ষী নই। কাজেই দাঁড়িয়ে থেকে কোনো গণ্ডগোল পাকানোর চিন্তা করো না। মহামান্য, বিনয়ে গলে যাওয়ার ভান করলাম। কাউকে দিয়ে চার্মিয়নকে একটা খবর পাঠালে হয় না? ইস, আবদারের দেখছি সীমা নেই। তোমার নামটা যেন কি বলছিলে? হারমাচিস। তুমি কোথাকার বাদশা যে অন্দরমহলে তোমার আসার খবর দিতে হবে? তুমি আবার সিজার না তো? বেশ পাল্টে এসে দাঁড়িয়েছ আমার সামনে। শেষবারের মতো বলছি, ভাগো। এসেছ ফুলবাবুর মতো। পিঠে বল্লমের খোঁচা খেতে না চাইলে ফুলবাবুর মতোই বাড়িতে চলে যাও। না না, পাশ থেকে বলে উঠল আরেকজন। এত সহজে ছেড়ে দিও না ওকে। নিজেকে জ্যোতিষী বলছে না লোকটা? গণনা করতে বলো ওকে, দেখি কেমন জ্যোতিষী ও। ঠিক বলেছ, ঠিক বলেছ, তাল মেলালো অনেকে। গণনা করুক ও, আর পারলে জাদুও দেখাক। জাদু করে পার হোক দরজাটা, চলে যাক চার্মিয়নের কাছে। ঠিক আছে, রাজি হলাম আমি। পলাশের পাশে দাঁড়িয়ে ছিল এক যুবক রক্ষী। ওর চোখে চোখ রাখলাম। অনেকক্ষণ তাকিয়ে রইলাম একটানা। নীরবতা নেমে এলো রক্ষীদের মাঝে। পাহারা দেওয়া ভুলে আমার জাদু দেখতে লাগলো ওরা। রক্ষীটাকে উদ্দেশ্য করে বললাম, তাকিয়ে থাকো আমার 2 চোখে। আমি পড়তে চাই যা লেখা আছে তোমার চোখ দুটোতে। আরে দোষ, হেসে আমার কথা উড়িয়ে দিল সে। তুমি আর কি সম্মোহন করবে আমাকে? তোমার থেকে বড় জাদু করে সেই কবে আমার মন প্রাণ কেড়ে নিয়েছে। আমার 2 চোখে তাকিয়ে চার্মিয়নকে ছাড়া আর কিছু দেখতে পাবে না তুমি। যুবকটার একটা হাত ধরলাম। তারপর ঘর ঘরে একটানা স্বরে বলতে আরম্ভ করলাম।
তোমার চোখে দেখতে পাচ্ছি একটা যুদ্ধক্ষেত্র, দেখতে পাচ্ছি রাত, অনেকগুলো লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সর্বনাশ! তোমার লাশটাও দেখতে পাচ্ছি কেন? এ কি, একটা হায়না দৌড়ে এলো তোমার দিকে! ইস, কি ভয়ঙ্কর! শিউরে ওঠার ভান করলাম। হায়নাটা কামড় দিয়ে তোমার গলা ছিঁড়ে ফেলল। যুবক, আগামী 1 বছরের মধ্যে কোনো এক যুদ্ধে তরবারির আঘাতে মারা যাবে তুমি। মুহূর্তের মধ্যে পাল্টে গেল পরিস্থিতি। আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল রক্ষীরা। ভবিষ্যৎবাণীটা শুনে সবার মুখ থমথম করতে আরম্ভ করল। একটা ঢোক গিলে সভয়ে দূরে সরে গেল যুবক রক্ষী। এবার তোমার পালা, ক্যাপ্টেন। পলাশের দিকে তাকিয়ে বললাম আমি। না না, দুহাত তুলে আত্মরক্ষার ভঙ্গি করল পলাশ। কোনো ভবিষ্যৎবাণী শুনতে চাই না আমি, ওসবে বিশ্বাস নেই আমার। একটা কথাও শোনাতে হবে না আমাকে। ঠিক আছে, তুমি শুনতে না চাইলে বলবো না, কিন্তু জাদু দেখতে নিশ্চয়ই আপত্তি নেই? কোনো আপত্তি নেই। পলাশ কিছু বলবার আগেই মনমরা রক্ষীরা একসঙ্গে চেঁচিয়ে উঠল। সুযোগ পেয়ে আর দেরি করলাম না আমি। প্রাচীন জাদুকরদের ভঙ্গি অনুকরণ করে 2 হাত আকাশের দিকে তুললাম। প্রথমে শব্দ করে, তারপর বিড়বিড় করে মন্ত্র পড়লাম। আসলে প্রভাব বিস্তার করার চেষ্টা করলাম রক্ষীদের উপর। ওদের সবার চেহারায় একটা আচ্ছন্ন ভাব দেখতে পেলাম। তাকাও, ভয়ঙ্করভাবে বললাম। পলাশ, তাকাও আমার হাতে ধরা লাঠিটার দিকে। জানতাম প্রথমে কিছুই দেখতে পাবে না রক্ষীদের ক্যাপ্টেন। বেশ কিছুটা সময় ওকে আমার লাঠিটার দিকে তাকিয়ে থাকতে দিলাম আমি। এর মধ্যে একবার প্রশ্ন করলাম, কি দেখতে পাচ্ছ পলাশ? কিছুই না, কিচ্ছু না। তোমার দৃষ্টি খুবই দুর্বল পলাশ। আরও ভালো মতো তাকাও, অবশ্যই দেখতে পাবে তুমি। ভয় পেয়ে গেল লোকটা। তাকালো চোখ বড় বড় করে। ওর দৃষ্টিতে একটা শূন্য ভাব ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম আমি। তারপর আগের ঘড়ঘড়ে একটানা বিরতিহীন কণ্ঠে খুব ধীর গতিতে বললাম, আমার লাঠিটা আর দেখতে পাবে না তুমি পলাশ। হাতের কারসাজিতে উধাও করে দিলাম লাঠিটাকে। তুমি এখন আমার খালি হাতের দিকে তাকিয়ে আছো। তাকাও, আমার চোখের দিকে তাকাও। তাকাও, আমার চোখের দিকে তাকাও। তাকাও, তাকাও, তাকাও। নিজের সমস্ত ইচ্ছাশক্তি দিয়ে পলাশকে আকর্ষণ করছি আমি। আমার চোখে না তাকিয়ে আর উপায় নেই ওর। তাকালো সে, এবং কিছুক্ষণের মধ্যেই সম্মোহিত হয়ে গেল। ওর ভয়ঙ্কর চেহারা থেকে বিদায় নিল ভয়ঙ্করত্ব। মুখের প্রতিটি পেশি ফিরে এলো স্বাভাবিক অবস্থায়। দেখে মনে হলো চোখ খোলা রেখে ঘুমিয়ে পড়েছে লোকটা। এসো পলাশ, আমার সঙ্গে এসো। আহ্বানটা শুনে আমার পিছু পিছু হাঁটতে আরম্ভ করল রক্ষীদের ক্যাপ্টেন। হাঁ করে পুরো ঘটনাটা দেখতে লাগলো প্রতিটা রক্ষী। পলাশকে নিয়ে ব্রোঞ্জের সদর দরজাটা পার হলাম আমি। এগুলাম অনেক দূর। তারপর চললাম পাহাড়ের চোখে চোখ রেখে। একটা বিশেষ ভঙ্গিতে আচমকা মাথা ঝাঁকালাম। খুব অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল পলাশ। কিছুক্ষণ পর চোখ কচলাতে কচলাতে বোকার মতো উঠে দাঁড়ালো। আমার জাদুবিদ্যার সামান্য একটা নমুনা দেখালাম তোমাকে পলাশ। ইচ্ছে করলে তোমাকে মেরেও ফেলতে পারতাম। আর কারো জাদু দেখার ইচ্ছা আছে? থাকলে বলতে পারো। না, নেই। সবার পক্ষ থেকে কথা বলল এক বয়স্ক রক্ষী। অলিম্পাসের সব দেবতার নামে শপথ, আর কোনো জাদু দেখার দরকার নেই আমাদের। চার্মিয়নকে তুমিই বশ করতে পারবে। জাদুকর হারমাচিস, এক চোখ দিয়ে জাদু করো মেয়েটাকে, আরেক চোখ দিয়ে নিজের দিকে টেনে নিও মদের পাত্র। তোমাকে বাধা দেবার সাধ্য নেই কারো। আমার পিছনে কাউকে দেখতে পেয়ে থেমে গেল লোকটা। ঘাড় ঘুরিয়ে তাকালাম আমি। দেখলাম একজন সশস্ত্র রক্ষীকে সঙ্গে নিয়ে প্রাসাদের সিঁড়ি বেয়ে নেমে আসছে চার্মিয়ন। ওর আবির্ভাব যথেষ্ট নাটকীয়, স্বীকার করলাম মনে মনে। ধীরে সুস্থে উদ্যতভাবে কারো দিকে না তাকিয়ে কাছে এসে দাঁড়ালো চার্মিয়ন। ওকে দেখে মাথা নত করে সম্মান জানালো রক্ষীরা। কিছুটা আশ্চর্য হলেও পরে জেনেছিলাম প্রাসাদে ক্লিওপেট্রার পরের স্থানটা চার্মিয়নের। রক্ষী আর প্রাসাদ পাহারা দেওয়ার কাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা ক্লিওপেট্রাকে জানে মিশরের রানী বলে, আর চার্মিয়নকে মানে প্রাসাদের রানী হিসেবে। কি ব্যাপার? গলার স্বরে কর্তৃত্বের সুর পুরোপুরি ফুটিয়ে তুলে জানতে চাইল চার্মিয়ন। সেই কখন থেকে তোমাদের হইচই শুনতে পাচ্ছি। নতুন এসেছো নাকি তোমরা? জানো না এই সময় ঘুমান মহামান্য রানী? ধরে মাথা রাখতে চাও নাকি চাও না? পলাশ, কি হয়েছে তোমার?
কাজ পেলে ঘুমোচ্ছিলে তুমি? অমন বোকার মতো তাকিয়ে আছো কেন? আমার কথা কানে যাচ্ছে না? জবাব দেওয়ার মতো মানসিক অবস্থা নেই পলাশের, তাই চুপ করে রইল সে। ওর দেখা দেখি মুখ বন্ধ করে রাখল অন্যরা। বয়স্ক রক্ষীটা সবার তরফ থেকে সাফাই গাইল। আসলে মহামান্য, কোনো দোষ নেই আমাদের। হারমাচিস মানে ওই লোকটা আমার দিকে আঙুল তুলে দেখালো। একজন জাদুকর, আবার জ্যোতিষীও। ক্যাপ্টেন পলাশকে জাদু করে একেবারে আচ্ছন্ন করে ফেলল। সে আপনার সঙ্গে দেখা করতে চাইছিল, ক্যাপ্টেন পলাশ রাজি হয়নি। ঘুরে আমার দিকে মুখোমুখি হলো চার্মিয়ন। কিছুক্ষণ আমাকে দেখল এক দৃষ্টিতে, তারপর বলল, ও মনে পড়েছে, গতকাল দেখেছিলাম না তোমাকে? রানীর রাস্তা আটকে ওই দানব রক্ষীটার সঙ্গে লড়াই করছিলে। তুমি জ্যোতিষী শুনে পরে তোমার নাম ঠিকানা জানতে চাইছিলেন রানী। জানা না থাকায় বলতে পারিনি। তুমি এসে পড়ায় ভালোই হলো, আমাকে আর কষ্ট করে তোমার হদিশ বের করতে হলো না। আমার সঙ্গে দেখা করতে চাইছিলে কেন বলো তো? আচ্ছা থাক, বলতে হবে না, ভেতরে গিয়ে শুনব সব কথা। চলো আমার সঙ্গে। ঘুরে প্রাসাদের দিকে রওনা হলো চার্মিয়ন। 2 পা এগিয়েই থামল, ঘুরল আবার, বলল, সাবধান পলাশ, সঙ্গীদের নিয়ে হইহল্লা করার জন্য তোমাকে রাখা হয়নি এখানে। বরং চিৎকার চেঁচামেচি যেন না হয় সেটা দেখা তোমার দায়িত্ব। আবার গাফিলতি করলে রানীর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব আমি, কথাটা মনে রেখো। বলে প্রচণ্ড অহংকারের ভঙ্গিতে ঘুরল মেয়েটা। গটগট করে এগুলো সিঁড়ির দিকে। আমাকে, এমনকি সশস্ত্র রক্ষীটাকেও পিছনে ফেলে ঢুকে গেল ভিতরে। ওর ভাবভঙ্গি দেখে মনে মনে হাসলাম। মার্বেলের লম্বা পথটা ধরে ধীরে সুস্থে সামনে এগুলাম আমি। তাকালাম চারদিকে। রাস্তার পাশেই খুব সুন্দর একটা বাগান। সেখানে দেবদেবীর চমৎকার সব মার্বেলের মূর্তি বসানো। বড় একটা ঝর্ণাও আছে মাঝখানে। সিঁড়ির কাছে থামলাম আমি। নকশা করা স্তম্ভগুলো দেখে মনে মনে ক্লিওপেট্রার রুচির প্রশংসা করলাম। অতি দক্ষ কোনো কারিগরের সুনিপুণ হাতের গ্রেসিয়ান নকশাগুলো প্রাসাদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। স্তম্ভগুলো ছাড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল চার্মিয়ন। আমি পৌঁছনো মাত্রই আবার হাঁটা ধরল। একটা বড় দরজার কাছে বেশ কয়েকজন সশস্ত্র সৈন্য পাহারা দিচ্ছিল। সসম্মানে মেয়েটার পথ ছেড়ে দিল ওরা। নিঃশব্দে ঢুকে পড়লাম ভিতরে। একটা বড় হলে ঢুকলাম। ওই হলটাই সারা মিশরে অ্যালাবেস্টার হল নামে পরিচিত। সেটা দেখে মনে হলো স্বর্গে হাজির হয়েছি। মাথার উপর টানা ছাদ, আকাশচুম্বী দামি কালো মার্বেল পাথরের স্তম্ভ যার ভিত্তি। চারদিকের দেয়াল অ্যালাবেস্টার দিয়ে অলঙ্কৃত করা। মেঝেটাও মার্বেল পাথরের, তাতে জায়গায় জায়গায় সোনার কারুকাজ। এক সারিতে অনেকগুলো চেয়ার সাজিয়ে রাখা হয়েছে একপাশে। সেগুলোর দিকে তাকানো মাত্রই মাথা ঘুরে গেল আমার। প্রত্যেকটা চেয়ার পুরো খাঁটি সোনার, হাতলগুলো হাতির দাঁতের। একপাশে দাঁড়িয়ে আছে একটা দাস। হাতের ইশারায় ওকে চলে যেতে বলল চার্মিয়ন। দাসটা চলে যাওয়ার পর অত্যন্ত নিচু গলায় বলল, আমার ধৃষ্টতা ক্ষমা করবেন মহান হারমাচিস। রক্ষীদের ধোঁকা দেওয়ার জন্য আপনাকে আর 10 জন সাধারণ লোকের মতোই সম্ভাষণ করেছি আমি। শুধু তাই নয়, আপনার জন্যে অপেক্ষা করার কথা ছিল আমার, উল্টো আপনিই অপেক্ষা করেছেন আমার জন্যে। আজ একটু দেরি করে ঘুমিয়েছে রানী, তাই ওকে ফেলে রেখে যেতে পারিনি সদর দরজায়। আপনাকে ওলটপালট কিছু বলেনি তো গেঁয়ো মূর্খ রক্ষীরা? এপাশ ওপাশ মাথা নাড়লাম। বললে ক্ষমা করতাম না আমি ওদের। মহান ফারাও, আসলে কি ঘটেছিল বাইরের দরজায়? সংক্ষেপে খুলে বললাম। সব শুনে চার্মিয়ন বলল, ভালোই হয়েছে, এরপর থেকে আপনাকে ভয় পাবে কুসংস্কারাচ্ছন্ন রক্ষীরা। যাই হোক, আপনি দয়া করে অপেক্ষা করুন এখানে। ওই চেয়ারগুলোর যেটাতে খুশি বসতে পারেন। আমি ভেতরে যাচ্ছি। রানীর ঘুম ভাঙলেই খবর দেব আপনাকে। ভয় পাবেন না, এখানে ঢোকার অনুমতি নেই কারো। তারপরও যদি কেউ আসে আমার নাম বলবেন, আপনাকে আর বিরক্ত করবে না সে। চলে যাওয়ার জন্যে ঘুরল চার্মিয়ন। তারপর কি মনে করে হাত ঘুরিয়ে তাকালো আমার দিকে। হরিণীর মতো দু চোখ মেলে পূর্ণ দৃষ্টিতে তাকালো। চোখের ভাষায় কিছু একটা বলতে চাইল, আমি ধরতে পারলাম না। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো মেয়েটা। প্রায় ফিসফিস করে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখতে চান মহান ফারাও? চাইলে আসুন আমার সঙ্গে। কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম চেয়ার ছেড়ে। অ্যালাবেস্টার হল ছাড়িয়ে ঢুকলাম ভিতরে। দেখলাম 2 জন লোক তরবারি হাতে দাঁড়িয়ে আছে। পরে চার্মিয়ন আমাকে বলেছিল, সে সঙ্গে না থাকলে আমাকে দেখা মাত্রই হত্যা করত ওরা।
অপরিচিত কাউকে রানীর শয়নকক্ষের সামনে দেখলেই হত্যা করার আদেশ আছে ওদের উপর। আরও জেনেছিলাম লোক দুটো খোঁজা। কারুকার্যময় ভারী একটা পর্দা ঝুলছে সামনে, সেটা সরিয়ে ভিতরে ঢুকলাম। এক কোণে মোটা গদিওয়ালা লম্বা লম্বা কয়েকটা আসন দেখতে পেলাম। পায়ের নিচের কার্পেটটাকে মনে হলো মাখনের দলা, এত পুরো আর এত নরম যে নিজের পা দুটো চেষ্টা করেও দেখতে পেলাম না। একটা মিষ্টি সুবাস নাকে লাগাতে বুঝলাম সুগন্ধির বোতলটা খুলে রাখা হয়েছে কোথাও। একদিকের খোলা জানলা দিয়ে ভেসে আসছে দূরের সমুদ্রে ঢেউ ভাঙার আওয়াজ। সব মিলিয়ে পরিবেশটা স্বপ্নময়। আরেকটা খোলা জানলার পাশে একটা বড় বিছানার উপর শুয়ে আছে ক্লিওপেট্রা। খুব পাতলা সুতা দিয়ে তৈরি, প্রায় স্বচ্ছ একটা মশারি খাটানো আছে বিছানার চারদিকে। ঘুমন্ত ক্লিওপেট্রার দিকে তাকালাম আমি। ওকে দেখে মনে হলো মিশরের সমস্ত ঐশ্বর্য ওর ঘুমন্ত চেহারাটার সঙ্গে তুলনার অনুপযুক্ত। স্থান কাল পাত্র ভুলে বজ্রাহতের মতো নিশ্চল দাঁড়িয়ে রইলাম। বুকের ভিতরে একটা মোচড় অনুভব করলাম। সৌন্দর্যের ওই রানী দুর্ভাগ্যক্রমে মিশরেরও রানী, আমার প্রাপ্য সিংহাসনের অধিকারিণী। ওই মুহূর্তে একটা সত্য জানতে পেরে ভয়ে কেঁপে উঠলাম। আমার সত্তা চাইছে ক্লিওপেট্রা আমার হৃদয়ের সিংহাসন আজীবনের জন্য অধিকার করুক, কিন্তু আত্মা চাইছে মিশরের সিংহাসন ছেড়ে দিক সে। দুটোর কোনোটাই সম্ভব নয়। সুতরাং এক অদ্ভুত মানসিক সংঘাত টের পেলাম নিজের ভিতর। হঠাৎ খেয়াল হলো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চার্মিয়ন। চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালাম মেয়েটার দিকে। তীব্র অনুসন্ধানী দৃষ্টি ওর চোখে। হয়তো আমার মুখের ভাব পড়ে হৃদয়ের খবর জানার চেষ্টা করছে। বুঝলাম ভুল করে ফেলেছি। ঘুমন্ত ক্লিওপেট্রাকে দেখানোটা আসলে চার্মিয়নের একটা চাল। সৌন্দর্যের রানীকে ওই অবস্থায় দেখে আমার কী প্রতিক্রিয়া হয় সেটা জানতে চাইছিল সে। আগেই বলেছিলাম, আমার কাঁধের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল চার্মিয়ন। আমাদের পরিকল্পনায় সবচেয়ে কঠিন কাজটা আপনার। একজন পুরুষ হিসেবে কাজটা করতে আপনাকে প্রচণ্ড দুঃসাহসী হতে হবে মহান হারমাচিস। একটু থেমে দম নিল মেয়েটা। ভালো মতো আরেকবার যাচাই করল আমাকে। তারপর আগের চেয়েও নিচু গলায় বলল, হাজার রক্ষীর পাহারায় থাকা একজন রাজা বা রানীকে খুন করা যতটা না কঠিন, নিজের হৃদয়ের ভিতরে লুকিয়ে থাকা কুপ্রবৃত্তিকে খুন করা তার চেয়েও কঠিন। চমকে উঠলাম কথাটা শুনে। প্রতিবাদ করার জন্য মুখ খুলেছিলাম। আমাকে সে সুযোগ না দিয়ে ক্লিওপেট্রার খাটের দিকে তাকাতে ইঙ্গিত করল চার্মিয়ন। তাকালাম। ঘুম ভেঙে গেছে ক্লিওপেট্রার। একেবারে নিঃশব্দে খাটের উপর উঠে বসেছে সে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওর দু চোখে তীব্র রাগ। কে তুমি? আমার ঘরে ঢুকলে কিভাবে? ভদ্রতা জ্ঞান বলতে কি কিছুই নেই তোমার? একজন ঘুমন্ত মহিলার ঘরে ঢুকতে লজ্জা করল না? চার্মিয়নের সঙ্গে এত ফিসফিস করছো কেন? প্রতিটা প্রশ্নের সঙ্গে ক্লিওপেট্রার গলার স্বর চড়ছিল। রানী, মহামান্য রানী, ছুটে গেল চার্মিয়ন। এই লোকটাই গতকালের সেই দুঃসাহসী যোদ্ধা। লোকটা একজন জ্যোতিষী আর জাদুকরও বটে। গতকাল আপনি ওর খোঁজ করেছিলেন, তাই নিয়ে এলাম ওকে। আমারই ভুল হয়ে গেছে রানী। আপনি যে ঘুমিয়ে আছেন সেটা মনেই ছিল না। লোকটাকে নিয়ে মাত্র পা রেখেছিলাম এখানে, তখনই ঘুম ভাঙল আপনার। ব্যাখ্যাটায় খুব একটা সন্তুষ্ট মনে না হলেও আর কিছু বলল না ক্লিওপেট্রা। আবার তাকালো আমার দিকে। জানতে চাইল, কি যেন নাম তোমার? হারমাচিস? হ্যাঁ, ওই নামটাই তো বলেছিলে তুমি। আর যাই হোক, তোমার নামটা চমৎকার বটে। মনে পড়েছে সব ঘটনা। মশারির এক প্রান্ত তুলে বাইরে বের হয়ে এলো সে। মশারিটা খুলে ফেলার আদেশ দিল চার্মিয়নকে। আদেশটা পালিত হওয়ার পর বিছানাটার এক প্রান্তে বসল রানী। তারপর আবার জিজ্ঞেস করল, তুমি জাদুকর? ঠিক আছে, দেখাও তোমার জাদু। দেখি কত বড় জাদুকর তুমি। আমাকে মুগ্ধ করতে পারলে আমার দরবারে চাকরি পাবে, কথা দিলাম। আমার জাদু দেখে আপনি ভয় পাবেন না তো? ভয়? হাসল ক্লিওপেট্রা। আমি কোনো কিছুকেই ভয় পাই না। তুমি শুরু করো। চার্মিয়ন, এসো, বসো আমার পাশে। আইরাস আর মেরাইরা কোথায়? ওরাও জাদু দেখতে খুব পছন্দ করে, ডাকো ওদের। মাফ করবেন মহামান্য রানী, বিনীতভাবে প্রতিবাদ জানালাম। এত লোকের সামনে জাদু দেখলে ব্যাপারটা হয়তো ঠিকমতো উপভোগ করতে পারবেন না আপনি। তাছাড়া আমি শুধু আপনাকে জাদু দেখাতে চাই, অন্য কাউকে নয়। শুনে ঠোঁট বাঁকা করে একটু হাসল ক্লিওপেট্রা, আর কিছু বলল না।
দেখুন মহামান্য রানী, বলতে বলতে হাতে ধরা লাঠিটা মাটিতে নামিয়ে রাখলাম আমি। তারপর বিড়বিড় করে একটা কঠিন মন্ত্র পড়তে আরম্ভ করলাম। ক্লিওপেট্রা আর চার্মিয়নের চোখের সামনে বাঁকা হতে আরম্ভ করল লাঠিটা। কিছুক্ষণ পর পুরোপুরি বাঁকা হয়ে গেল। তারপর সেটার কিছু অংশ মাটি থেকে উঠে গেল উপরে। আমার হাতের ইশারা অনুযায়ী দুলতে আরম্ভ করল। ধীরে ধীরে আঁশ গজালো লাঠিটার গায়ে। একসময় সেটা ভয়ঙ্কর একটা সাপে পরিণত হল। ভয়ে সাদা হয়ে গেল চার্মিয়নের চেহারা, কিন্তু ক্লিওপেট্রার মুখে ভাবের কোনো পরিবর্তন দেখতে পেলাম না। হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গি করে বলল সে, ধ্যাত, কত দেখেছি এই সাপের খেলা, তুমি এটাকে জাদু বলছো হারমাচিস? আমি ভেবেছিলাম। মাফ করবেন রানী, আমার জাদু শেষ হয়নি এখনো, দেখুন কি ঘটে। আমাদের কথোপকথনের সময় আপনা আপনি খণ্ড খণ্ড হয়ে গেছিল সাপটা। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রতিটা খণ্ড থেকে গজালো একটা করে নতুন সাপ। সাপগুলো আকৃতিতে বড় হওয়া মাত্রই আবার খণ্ড খণ্ড হয়ে গেল। জন্ম নিল আরও নতুন সাপ। ফনা তুলে ভয়ঙ্কর শব্দে হিস হিস করতে লাগলো। খাটের উপর আগেই পা তুলে ফেলেছিল চার্মিয়ন। এবার ক্লিওপেট্রাও একই কাজ করল। দারুণ ভয় পেয়েছে সে। আকৃতিতে বড় হতে লাগলো সাপগুলো। ফনা নামিয়ে দু একটা ছড়িয়ে পড়ল ঘরময়। এক একটা এক এক দিকে হারিয়ে যেতে আরম্ভ করল। আবার একটা বিশেষ মন্ত্র পড়লাম আমি। এবার সবগুলো সাপ ছুটে এলো আমার দিকে। আমার হাত পা পেঁচিয়ে উঠতে লাগলো উপরে। শুধু মুখটা বাকি রইল আমার। আমার সারা দেহ ঢেকে গেল সাপ দিয়ে। ভয়ঙ্কর, মারাত্মক, আমি আর সহ্য করতে পারছি না, চেঁচিয়ে উঠল চার্মিয়ন। হাত বাড়িয়ে ক্লিওপেট্রাকে জড়িয়ে ধরল সে। বাধা দিল না রানী। ওর অবস্থাও খুব একটা সুবিধার নয়। ঘর ঘরে গলায় জিজ্ঞেস করলাম, মহামান্য রানী, আপনি আদেশ দিলে আবার মন্ত্র পড়তে পারি। তখন আমাকে ছেড়ে সাপগুলো ছুটে যাবে আপনাদের দিকে। না, থামো, মানলাম তুমি খুব বড় জাদুকর, তোমার সাপগুলোকে ফিরিয়ে নাও, আবার লাঠি বানিয়ে ফেলো। ভয়ার্ত কণ্ঠে আদেশ দিল ক্লিওপেট্রা। মন্ত্র পড়লাম আবার। তারপর একটা বিশেষ ভঙ্গিতে হাত নাড়লাম। মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল সবগুলো সাপ। কার্পেটের উপর আমার পায়ের কাছে পড়ল লাঠিটা। নিচু হয়ে তুলে নিলাম সেটা। ভয় কেটে গিয়ে বিস্ময় জাগল ক্লিওপেট্রা আর চার্মিয়নের চেহারায়। দুজনই আমার প্রশংসা করতে আরম্ভ করল। মাথা সামান্য নুয়ে ক্লিওপেট্রাকে অভিবাদন জানালাম আমি। তারপর বুকের উপর দুহাত ভাঁজ করে বিজয়ের ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ালাম। রানী, জাদু দেখিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি কি? অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞেস করলাম। অবশ্যই হারমাচিস, অবশ্যই। এরকম জাদু তোমার আগে আর কেউ দেখায়নি আমাকে। তুমি সত্যিই খুব বড় জাদুকর। আজ থেকে আমার দরবারে চাকরি পেলে তুমি। যখন খুশি তখন অ্যালাবেস্টার হলে ঢুকতে পারবে, কেউ বাধা দেবে না। আচ্ছা হারমাচিস, ওরকম জাদু আরও জানো নাকি তুমি? হ্যাঁ মহামান্য রানী, আপনি অনুমতি দিলে আরেকটা দেখাতে পারি। জাদুটা সাপের না, একটু অন্যরকম। সেটার জন্যে ঘর অন্ধকার হওয়া দরকার। চার্মিয়নকে ইশারা করল ক্লিওপেট্রা। বিছানা ছেড়ে নামল মেয়েটা। পর্দা ফেলতে আরম্ভ করল। কাজটা শেষ হলে আবার ফিরে গেল বিছানায়, পা তুলে বসল। এগিয়ে গিয়ে ক্লিওপেট্রার পাশে দাঁড়ালাম আমি। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম ঠিক সেখানে তাকান, মহামান্য রানী। বলতে বলতে হাতে ধরা লাঠিটা উঁচু করে নির্দিষ্ট জায়গার দিকে ইঙ্গিত করলাম। তাকালো ক্লিওপেট্রা আর চার্মিয়ন। অল্প কিছুক্ষণের ভিতরেই মেঘের মতো ধোঁয়া পাক খেয়ে গজিয়ে উঠতে লাগলো সেখানে। সময় যত গড়ালো তত ঘন হতে লাগলো মেঘটা। খুব ধীরে ধীরে একটা আকৃতি পেতে আরম্ভ করল সেটা। হঠাৎ একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহ ধারণ করল। পাশ থেকে নারী কণ্ঠের আর্তনাদ ভেসে এলো আমার কানে। অস্পষ্ট আকৃতিটার দিকে তাকিয়ে বললাম, আমি জানি তুমি কার আত্মা। আমি জানি তুমি কোন জগতের বাসিন্দা। আমি জানি তুমি আমার জাদুর জালে আটকা পড়ে গেছো। প্রকাশ করো নিজেকে, প্রকাশ করো। কাজটা না করা পর্যন্ত মুক্তি নেই তোমার। প্রকাশ করো নিজেকে, আবির্ভূত হও। আমার আহ্বান শেষ হওয়ার আগেই স্পষ্ট রূপ নিতে আরম্ভ করল ছায়া শরীরটা। তারপর উজ্জ্বল একটা আলো দেখা দিল মেঘটার মধ্যে। ধীরে ধীরে স্তিমিত হয়ে গেল আলোটা। কিছুক্ষণের মধ্যেই চেহারা এবং পুরো শরীর দেখা গেল। সিজার, বেশ কয়েক মাস আগে যুদ্ধে আহত হওয়া দিগ্বিজয়ী বীর। কাপড় চোপড় ছিঁড়ে একাকার, দেহে অসংখ্য আঘাতের চিহ্ন। রক্তের দাগের আধিক্যের কারণে পোশাকের আসল রং বোঝা যাচ্ছে না। মাত্র কয়েকটা মুহূর্ত নিশ্চল দাঁড়িয়ে থাকল সিজার। ক্লিওপেট্রা ভয়ে পাথর হয়ে গেছে বুঝতে পেরে হাত নাড়লাম আমি। সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল মেঘ। নিভে গেল অস্বাভাবিক আলো।
আগের মতোই অন্ধকার হয়ে গেল ঘর। সিজারের চিহ্ন মাত্র থাকল না ক্লিওপেট্রার শয়নকক্ষে। তাকালাম রানীর দিকে। চেহারা তো বটেই, ভয়ে লাল ঠোঁট দুটো সাদা হয়ে গেছে ওর। ঠেলে বের হয়ে আসতে চাচ্ছে চোখ জোড়া, থরথর করে কাঁপছে সমস্ত দেহ। কিভাবে? ফিসফিস করে জানতে চাইল ক্লিওপেট্রা। কিভাবে ওকে হাজির করলে তুমি? এত ক্ষমতা তুমি পেলে কোথায়? আমার নাম হারমাচিস, অহংকার করলাম। আমি জ্যোতিষী, আমি জাদুকর। সাধারণ লোক যা কল্পনাও করতে পারে না, সেটা করা আমার জন্য অতি সহজ, কারণ আমি অসাধারণ। থেমে পূর্ণ দৃষ্টিতে তাকালাম ক্লিওপেট্রার দিকে। হাঁ করে আমার কথাগুলো গিলছে সে। মহামান্য রানী, বললাম আবার, আমার মনে হয় কয়েকদিন আগে স্বপ্নে আপনি সিজারকে দেখেছেন। একটু আগে যেভাবে দেখলেন ঠিক সেভাবে। আমি কি ঠিক বলেছি? ভীষণ চমকে উঠল ক্লিওপেট্রা। কোনো রকমে বলল, তুমি জানলে কিভাবে? কয়েকদিন আগে নয়, আজ দুপুরে তুমি আসার আগে দেখছিলাম স্বপ্নটা। কিন্তু কিন্তু ক্লিওপেট্রাকে কথা শেষ করতে দিলাম না আমি। আমি হারমাচিস, আমি অসাধারণ। আমার কথা শেষ হওয়ার আগেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রানী। এক দৌড়ে চলে গেল পাশের কামরায়। দুহাতে মুখ ঢেকে বসেছিল চার্মিয়ন, কাঁপছিল থরথর করে। ক্লিওপেট্রা চলে যাওয়া মাত্রই বিছানা থেকে নামল সেও। কাঁপতে কাঁপতে ধীর পদক্ষেপে এসে দাঁড়ালো আমার সামনে। বলল, মহান হারমাচিস, দারুণ ভয় পেয়ে গেছে রানী। আজ আর আপনার সঙ্গে দেখা করবে বলে মনে হয় না। আপনাকে এখন চলে যেতে হবে। রানীর মনোভাব বুঝতে পেরে খবর দেব আপনাকে। পরদিন সকালে একটা চিঠি পেলাম। খুলে দেখলাম রানীর দরবারে জ্যোতিষী কাম জাদুকর হিসেবে চাকরি দেওয়া হয়েছে আমাকে। বেতন ভালো, প্রাসাদ সংলগ্ন একটা বাড়িতে থাকার ব্যবস্থা আছে। খাওয়ার খরচও যোগাবে ক্লিওপেট্রা। দেরি না করে সেদিনই চাকরিতে যোগ দিলাম। গোছগাছের মধ্যে দিয়েই কেটে গেল সারাটা দিন। রাতে আমার সঙ্গে দেখা করতে এলো ক্লিওপেট্রা। খেয়াল করলাম ওর সঙ্গে কোনো রক্ষী, এমনকি চার্মিয়নও ছিল না। ঘর থেকে আমাকে ডেকে নিয়ে গেল সে। খুব উঁচু একটা ওয়াচ টাওয়ারে উঠলাম আমরা। টাওয়ারটার সঙ্গে লাগোয়া একটা ঘরে আমার প্রয়োজনীয় সব যন্ত্রপাতি রাখতাম। আমি প্রায় গভীর রাত পর্যন্ত একাকী সময় কাটাতাম সেখানে। জ্যোতির্বিজ্ঞান নিয়ে মগ্ন থাকতে খুব ভালো লাগতো আমার। ভেবেছিলাম জাদুবিদ্যা বা জ্যোতিষবিদ্যা নিয়ে কথা বলবে ক্লিওপেট্রা, কিন্তু রাজনীতি নিয়ে আলোচনা শুরু করল সে। রোমান শাসকদের নিয়ে আমি খুব চিন্তিত হারমাচিস। ওদের মধ্যে এত দলাদলি, আমি যে কার পক্ষ নেব সেটাই বুঝতে পারছি না। শুনলাম 3 রোমান শাসকের একজন অ্যান্টনি এখনো এশিয়া মাইনরে। আমার বিরুদ্ধে কে বা কারা নাকি ওর কান ভারী করেছে। বলেছে আমি নাকি রোমান শাসক ত্রয়ের বিপক্ষে। কেন? জানতে চাইলাম আমি। কি করেছেন আপনি? কিছুই না, সব দোষ আমার সেনাপতির। গাধাটা আমাকে জিজ্ঞেস না করেই ক্যাসিয়াসকে সাহায্য করেছে। ক্যাসিয়াস ছিল রোমান শাসনের সুস্পষ্ট বিরুদ্ধাচারী, সুতরাং ওকে সাহায্য করা আর রোমান শাসনের বিরুদ্ধে যুদ্ধ করা সমান কথা। ক্লিওপেট্রা যদিও বলছে যে ওর কোনো দোষ নেই, কিন্তু অনেক আগেই উল্টো কথা শুনেছি চার্মিয়নের মুখে। ডায়োস্কোরাইডসের ভবিষ্যৎবাণী শুনে খুব গোপনে সেরাপিয়নকে সৈন্য পাঠানোর আদেশ দিল ক্লিওপেট্রা। ওর আদেশ ছাড়া সেরাপিয়নের ক্ষমতাই ছিল না ক্যাসিয়াসকে সাহায্য করা। পরে অ্যান্টিনিওর কাছে ভালো শাস্তে গিয়ে অবস্থাও আরও জটিল করে ফেলল রানী। সব দোষ সেরাপিয়নের প্রমাণ করার জন্যে সেনাপতিকে মৃত্যুদণ্ড দিল সে। তাতে কাজ বাড়ল আরও। সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ল অসন্তোষ। সেরাপিয়নের মৃত্যুর খবর শুনে ঠান্ডা হল না অ্যান্টিনিওর রাগ, আবার সৈন্যরাও মেনে নিতে পারল না ওদের সেনাপতির অন্যায় শাস্তি। উভয় সংকটে পড়ল ক্লিওপেট্রা। কিছু না বলে চুপ করে রইলাম। আরও কিছুক্ষণ বকবক করে বিদায় নিল ক্লিওপেট্রা। চাকরির প্রথম দিন কেটে গেল এইভাবেই। কেটে গেল আরও কতগুলো দিন। প্রতিদিন ক্লিওপেট্রার সঙ্গে কথা হলো আমার। প্রতিদিন প্রাসাদ ছেড়ে ঘুরতে যাওয়ার নাম করে মামার সঙ্গে দেখা করলাম, সলা পরামর্শ করলাম। বন্দরের ধারের বাড়িটাতে নয়, অন্যত্র। কেউ চোখ রাখছে সন্দেহ করে বৃদ্ধের ছদ্মবেশে আসেন মামা। মাঝে মধ্যে বৈঠক বসে বন্দরের ধারের বাড়িটাতে। তখন আমাদের সঙ্গে সেখানে যোগ দেয় চার্মিয়ন। 37টা শহর থেকে যে 37 জন এসেছিলেন আমার দীক্ষা অনুষ্ঠানে, আমরা কি করছি না করছি সে ব্যাপারে তারা নিয়মিত খবর নেন। আমাকে ভয় পায় ক্লিওপেট্রা,
কারণটা ঠিক জানি না আমি। আমার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে সব সময়। আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে, সাধ্যমতো উত্তর দিই। চার্বিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হলাম। বলতে গেলে সবসময় আমার সঙ্গে থাকে মেয়েটা, ছায়ার মতো অনুসরণ করে আমাকে। বেশিরভাগ সময়ই চুপ করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি তাকালেই দৃষ্টি ফিরিয়ে নেয়। আমি কিছু বললে কাজটা যত কঠিনই হোক, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলে। আমার আদেশ বা অনুরোধের জন্য অপেক্ষা করে সব সময়। ওকে ধন্যবাদ জানালে বা প্রশংসা করলেই রেগে যায়, নইলে অভিমান করে খুব। একদিন কি একটা কারণে ওর কৃতজ্ঞতা প্রকাশ করলাম। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল সে, মহান হারমাচিস, আমাকে ক্ষমা করবেন। আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, কিন্তু একটা ব্যাপারে আপনি খুবই অনভিজ্ঞ। দেবতারা সবাইকে সবকিছু দেন না। কাউকে সৌন্দর্য দেন, শক্তি দেন না। আবার কাউকে শক্তি দেন ঠিকই, কিন্তু কদাকার চেহারা দিয়ে পাঠান পৃথিবীতে। যাদেরকে দুটোই দেন তারা জন্মায় নিচু বংশে। সৌন্দর্য নিয়ে, শক্তি নিয়ে উঁচু বংশে যারা জন্মায় তারা হয় মূর্খ। আপনাকে দেবতারা সব দিক দিয়ে কানায় কানায় পূর্ণ করেছেন, শুধু একটা অভাব বাদে। একদিন সেই অভাব পূরণের তাগিদ অনুভব করবেন আপনি। তখন তাড়াহুড়ো করতে গিয়ে ভুল লোককে বেছে নেবেন না দয়া করে। আমি আপনার তুলনায় তুচ্ছ, মূর্খ, তারপরও কথাটা বলতে হলো। দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন। বলেই দু চোখের অশ্রু মুছতে মুছতে বিদায় নিল চার্মিয়ন। বেশিরভাগ সময়ই ওর কথা মনোযোগ দিয়ে শুনতাম না আমি। কাজেই হেয়ালি ভেবে এই কথাটাকেও গুরুত্ব দিলাম না খুব একটা। এখন আমার জীবনী লিখবার সময় মনে হচ্ছে গুরুত্ব দিলেই ভালো করতাম। আরেকদিন বিকেলের কথা, প্রাসাদের বাগানে বসে কথা বলছি ওর সঙ্গে। আমাকে প্রশ্ন করল মেয়েটা, আমি কেন এত ঝুঁকিপূর্ণ একটা কাজ করতে রাজি হলাম জানেন? অবশ্যই জানি। কিছুটা অন্যমনস্কভাবে উত্তর দিলাম আমি। তাই? উজ্জ্বল হয়ে উঠল চার্মিয়নের চেহারা। কেন বলুন তো? কারণ মিশরকে ভালোবাসো তুমি। তুমি চাও মিশরের লোক মুক্তি পাক, ওরা আবার স্বাধীনভাবে বাঁচতে শিখুক। তুমি ওদের উপকার করতে চাও। ক্লিওপেট্রাকে সরিয়ে সিংহাসনে বসতে পারলে তোমার এই উপকারের কথা ভুলব না আমি। আমার মন্ত্রিসভায় অবশ্যই কোনো একটা গুরুত্বপূর্ণ পদ দেব তোমাকে। বলে ওর দিকে তাকালাম। এমনিতে আমি তাকালে দৃষ্টি নামিয়ে নিত সে, কিন্তু সেই বিকেলে নামালো না। তাকিয়ে রইল আমার দিকে। ওর দৃষ্টিটা সহ্য করতে না পেরে অস্বস্তি বোধ করতে লাগলাম। কিছুক্ষণ পর হতবাক হয়ে দেখলাম টপ টপ করে পানি পড়ছে চার্মিয়নের দু চোখ বেয়ে। বাগানের মাটিতে বসেছিল সে, আর একটা কথাও না বলে উঠে সোজা দৌড় দিল প্রাসাদের উদ্দেশ্যে। বোকার মতো তাকিয়ে থেকে ওর চলে যাওয়া দেখছিলাম সেদিন। আসলে আমাকে ভালোবেসে ফেলেছিল মেয়েটা, ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু অনেক পরে। তখন আর কিছু করার ছিল না আমার। চার্মিয়ন খুবই সুন্দরী, কিন্তু তারপরও মেয়েটার প্রতি সামান্যতম আকর্ষণ বোধ করি না আমি। আমার কাছে সে শুধুই একজন মানবী, একজন গুপ্তচর, একজন সাহায্যকারিণী। ক্লিওপেট্রার বাগানে সাজিয়ে রাখা অপূর্ব সুন্দর মূর্তিগুলোর সঙ্গে ওর কোনো পার্থক্য নেই আমার দৃষ্টিতে। অনেক সময় আমি চুপ করে বসে ভাবি এক মনে, আমার অমনোযোগিতার সুযোগ নিয়ে তখন আমার খুব কাছে চলে আসে চার্মিয়ন। চুলের উপর ওর নিঃশ্বাস টের পেয়ে চমকে উঠতে হয় আমাকে, কিন্তু চার্মিয়নকে দেখে কোনো ভাবান্তর হয় না আমার। একবার মাত্র ওর দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেই আমি, আবার ডুবে যাই নিজের ভাবনায়। নিজেকে দিয়ে যাচাই করে দেখেছি, নরনারীর ভালোবাসার ব্যাপারটা খুবই অদ্ভুত। ওই আবেগ শুরু হয় পাহাড়ের বুকে জন্ম নেওয়া ঝর্ণার মতো ছোট্ট একটা জলধারা, যাকে গুরুত্বই দেয় না কেউ, আর শেষ হয় বিরাট কোনো নদীর মোহনায়, অথবা হয়তো কারো কারো ক্ষেত্রে সমুদ্রে। সাঁতার না জানলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকে না প্রেমিকের। আমার মতে ভালোবাসা হচ্ছে আশার সমাধি, বিশ্বাসের ধ্বংসস্তূপ। দিন গড়িয়ে গেল। আরামে ক্লিওপেট্রার চাকরি করে গেলাম আমি। সখ্যতা বজায় রাখলাম ওর সঙ্গে। এক ফাঁকে ক্যাপ্টেন পলাসকে মোটা ঘুষ দিয়ে হাত করলাম। আমাকে এমনিতেই প্রচণ্ড ভয় পেত লোকটা, তার উপর মোটা ঘুষ পেয়ে একেবারে গলে গেল। ওকে বললাম আমার কথা অনুযায়ী কাজ না করলে দূর থেকে জাদু করব, পাহারায় থাকার সময় মারা যাবে সে। শুনে একেবারে সুবোধ বালক হয়ে গেল পলাশ। খুনের রাতে আমার ইশারা পাওয়া মাত্রই প্রাসাদের পূব দিকের দরজাটা খুলে দিতে সম্মত হল। ওদিকে অভ্যুত্থানের জন্য সবকিছু প্রস্তুত করতে লাগলেন মামা সেপা। কয়েকদিন পর দুপুরে তাঁর সঙ্গে দেখা হলো আমার। 500 লোকের একটা দলের নেতার সঙ্গে
আমাকে পরিচয় করিয়ে দিলেন তিনি। পরদিন রাতে ক্লিওপেট্রাকে খুন করার কথা ছিল আমার। মধ্যরাতের আগে কাজটা সারতে হবে, তারপর আমার সংকেত পেলেই প্রাসাদ আক্রমণ করবে দলটা। আলেকজান্দ্রিয়ার প্রতিটা অলি গলিতে অপেক্ষা করতে লাগল গুপ্তচরেরা। আমি সিংহাসন দখল করা মাত্রই খবরটা নিয়ে রওনা হবে ওরা, ছড়িয়ে দেবে সমস্ত মিশরে। এসব ষড়যন্ত্রের ব্যাপারে কিছুই টের পেল না ক্লিওপেট্রা, বরং খুনের আগের রাতে একটা ভোজ সভার আয়োজন করল সে। অনেক নামি দামি অতিথি এলো সেখানে। আমাকে নিজের পাশে বসালো ক্লিওপেট্রা। খুব সুন্দর করে সেজেছে সে। ওর অতুলনীয় সৌন্দর্য আর খুনের উত্তেজনা আমার মাথাটা খারাপ করে দিয়েছে প্রায়। কিছুই খেতে পারছি না, হাত দুটো কাঁপছে অল্প অল্প। একটু পরপরই ক্লিওপেট্রার দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে বাধ্য হচ্ছি। ওর ঠিক পিছনেই দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চার্মিয়ন। কি ব্যাপার হারমাচিস? হঠাৎ আমাকে জিজ্ঞেস করল ক্লিওপেট্রা। চমকে উঠলাম। হাত থেকে পড়ে গেল চামচ। মাটি থেকে সেটা তুলতে তুলতে মুখের ভাব স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করলাম। ফল হলো উল্টো, আরও ঘাবড়ে গেলাম। তোমার শরীর খারাপ নাকি? আবার জিজ্ঞেস করল ক্লিওপেট্রা। কিছু খাচ্ছ না যে? না না, শরীর ভালোই আছে, কোনো রকমে বললাম। আসলে খিদে নেই আমার। বলো কি, এত উপাদেয় খাবার দেখলে যার পেট একেবারে ভর্তি সেও খেতে বসে যাবে। কি হয়েছে তোমার, বলো আমাকে, গোপন করো না। না, কিছু হয়নি। আসলে আমাদের জ্যোতিষীদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। আজ আকাশে চাঁদ তারার অবস্থান ঠিক নেই, তাই পেট ভরে খাওয়া চলবে না আমার। হেসে ঘাড় ঘুরিয়ে চার্মিয়নের দিকে তাকালো ক্লিওপেট্রা। আদেশ দিল, চার্মিয়ন, কাছে এসো। আমার মাথা থেকে খুলে নাও গোলাপের মুকুটটা, পরিয়ে দাও হারমাচিসের মাথায়। উপস্থিত সবার সামনে ওকে ভালোবাসার রাজা বানালাম আমি। ঘোষণাটা শুনল সবাই। কালো হয়ে গেল চার্মিয়নের চেহারা। ওর দু চোখে আগুন জ্বলে উঠতে দেখলাম আমি, কিন্তু একটা শব্দ উচ্চারণ না করে ক্লিওপেট্রার হুকুম পালন করল সে। রানীর অনুরোধে ভালোবাসার রাজার নামে পান করল সবাই। ঠোঁটে এক টুকরো কৃতজ্ঞতার হাসি আর অন্তরে ক্লিওপেট্রার প্রতি তীব্র জিঘাংসা নিয়ে অথর্বের মতো বসে রইলাম আমি। কিছুক্ষণ পর কেটে পড়ার একটা অজুহাত খুঁজে পেলাম। ক্লিওপেট্রাকে বললাম, শুকতারা সন্ধ্যাতারার নাম শুনেছেন নিশ্চয়ই। শুনেছেন মানে আপনি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হারমাচিস? তোমাকে ভালোবাসার রাজা বানালাম কি কাজে? খবরদার, আর একবারও আমাকে আপনি করে সম্বোধন করবে না। এবার বলো, শুকতারা সন্ধ্যাতারার ব্যাপারে কি যেন বলছিলে? বলছিলাম, নাম দুটো শুনেছ নাকি? শুনব না কেন, জ্যোতিষশাস্ত্রে আমারও কিছুটা আগ্রহ আছে। গ্রহটা হচ্ছে ভালোবাসার রানী। তুমি আমাকে ভালোবাসার রাজা বানিয়েছ, কাজেই রানীকে একবার দেখে আসা উচিত আমার, সম্মান জানানো উচিত। আমাকে আপাতত বিদায় দাও। তারপর চার্মিয়নকে শুনিয়ে বললাম, ওয়াচ টাওয়ারে যেতে চাই আমি। আমাকে যাওয়ার অনুমতি দিল ক্লিওপেট্রা। সময় নষ্ট না করে চলে গেলাম ওয়াচ টাওয়ারের সঙ্গে লাগোয়া ঘরটাতে। মাথা থেকে গোলাপের মুকুটটা খুলে সজোরে নিক্ষেপ করলাম একপাশে। ঘরময় ছড়িয়ে ছিটিয়ে ছিল আমার সব যন্ত্রপাতি। সেগুলোর কোনো একটার সঙ্গে বাড়ি খেয়ে ধাতব আওয়াজ তুলল মুকুটটা। বিক্ষিপ্ত মন নিয়ে পায়চারি করে বেড়ালাম সারা ঘরে। অপেক্ষা করতে লাগলাম চার্মিয়নের জন্য। সেদিন বিকালে মামার সঙ্গে দেখা করে কয়েকটা তালিকা আনার কথা ওর। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। একসময় খুব ধীরে ধীরে খুলে গেল দরজাটা। ভিতরে পা রাখল চার্মিয়ন। দেরি হয়ে গেছে অনেক। প্রথমেই সতর্ক করলাম মেয়েটাকে, যে কোনো মুহূর্তে আমাদের খোঁজ করতে পারে ক্লিওপেট্রা। মহামান্য, আপনি তো মিথ্যে বলে চলে এলেন, কিন্তু আমাকে ছাড়তেই চায় না রানী। কি কারণে জানি না, আসার আগে দেখলাম খুব রেগে আছে সে। ওর মেজাজের কোনো ঠিক ঠিকানা নেই। ক্লিওপেট্রার কথা বাদ দাও, মামা কি বলল সেটা বলো। দেখা হয়েছে তার সঙ্গে? হ্যাঁ মহান হারমাচিস, আপনাকে এই তালিকাটা দিতে বলেছেন তিনি। পোশাকের ভিতর থেকে একখণ্ড প্যাপিরাস টেনে বের করল চার্মিয়ন। তালিকাটা কিসের বুঝেও বুঝতে চাইলাম না আমি। হাত বাড়িয়ে জিনিসটা নিতে নিতে তাই জিজ্ঞেস করলাম, কিসের তালিকা? ক্লিওপেট্রার সঙ্গে আর যাদেরকে খুন করতে হবে তাদের নামের তালিকা। মুখের ভিতরে একটা টক স্বাদ অনুভব করলাম। এতগুলো মানুষকে মেরে উদ্ধার করতে হচ্ছে আমার সিংহাসন, ভাবতেই খারাপ লাগছে। চার্মিয়নের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুলালাম তালিকাটার উপর। যাদের নাম লেখা আছে তাদের বেশিরভাগই ক্লিওপেট্রার চাকরি করে। লোকগুলোর দোষ, রানীর প্রতি খুবই বিশ্বস্ত ওরা। আমাকে চুপ করে থাকতে দেখে বলল চার্মিয়ন, এটা হচ্ছে শহরগুলোর নামের তালিকা।
তাকিয়েছিলাম মাটির দিকে। চোখ তুলে দেখলাম আমার দিকে আরেক খণ্ড প্যাপিরাস বাড়িয়ে ধরেছে চার্মিয়ন। নিলাম সেটাও। বললাম, ভালো। এখন আমাকে বলো, ক্লিওপেট্রা কিভাবে খুন করব আমি? আমাকেই তো করতে হবে কাজটা, নাকি? অবশ্যই। আপনি ছাড়া কেউ রানীর এত কাছে পৌঁছাতে পারবে না। অন্য কোনো আততায়ীর রানীকে খুন করা তো দূরের কথা, চোখে দেখারও সাধ্য নেই। আপনাকে এই ব্যাপারে খুব চিন্তিত মনে হচ্ছে, কিন্তু ভেবে দেখুন, সিংহাসন উদ্ধার করতে হলে আপনাকে করতেই হবে কাজটা। রানীকে মরতেই হবে, সেটার কোনো বিকল্প নেই। আর ওকে খুন করা ছাড়া অন্য কোনো উপায়ে মেরে ফেলা যাচ্ছে না আপাতত। খাবারে বিষ মেশানো বৃথা। খাওয়ার আগে ৩ জন চাকরানীকে দিয়ে খাবারটা পরীক্ষা করিয়ে নেয় রানী। বুঝলাম। উপরে নিচে মাথা নাড়লাম আমি, কিন্তু মন থেকে ব্যাপারটা মেনে নিতে পারছি না কিছুতেই। আঘাতপ্রাপ্ত না হলে বা বিপদের সম্ভাবনা না দেখলে আঘাত করা আমার প্রকৃতি বিরুদ্ধ চার্মিয়ন। ঠান্ডা মাথায় খুন করা আমার কাজ নয়। আচ্ছা, ক্লিওপেট্রাকে বন্দি করে অনেক দূরে কোথাও নিয়ে যাওয়া যায় না? অথবা যে খোঁজাগুলোকে পাহারা দেয় ওদেরকে দিয়ে খুনটা করানো যায় না? আসলে আসলে কথা খুঁজে না পেয়ে থেমে যেতে বাধ্য হলাম। বরাবরের মতো আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল চার্মিয়ন। বরাবরের মতো চূড়ান্ত অস্বস্তি বোধ করতে লাগলাম আমি। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম, তোমাকে আপন বোনের মতো ভালোবাসে ক্লিওপেট্রা, অথচ তুমি ওর বিরুদ্ধে কিভাবে এত বড় একটা ষড়যন্ত্র করতে পারলে? মহান হারমাচিস, আপনার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করছি বলে ক্ষমা করবেন। আপনি কিভাবে এতটা নরম হয়ে গেলেন? আপনাকে তো অনেক আগেই বলেছিলাম আপনার কাজটাই হবে সবচেয়ে কঠিন। না পারলে তখনই কি বলা উচিত ছিল না আপনার? আগামীকাল আপনি খুন করবেন রানীকে। বহু কষ্ট করে সে অনুযায়ী সবকিছু গুছিয়ে আনা হয়েছে। আর এখন আপনি ভাবছেন কাজটা উচিত না অনুচিত? আপনি কি আগামীকাল রাতের গুরুত্ব বুঝতে পারছেন না? চার্মিয়নের কথা শুনে রাগে সারা শরীর জ্বলে গেল আমার। অনেক কষ্টে সামলালাম রাগটা। কিছু না বলে জ্বলন্ত চোখে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। কিন্তু আমার দৃষ্টিকে পাত্তা না দিয়ে বলে চলল মেয়েটা, মহামান্য, আমার হাতে জোর থাকলে আপনাকে কষ্ট দিতাম না, নিজেই করতাম কাজটা। আর খোঁজাদের কথা বলছেন, আপনি বোধহয় প্রথম তালিকাটা ভালোমতো পড়েননি। পড়লে দেখতেন খোঁজাগুলোর নাম লেখা আছে সেখানে। রানীর খুবই বিশ্বস্ত লোক ওরা। ওদেরকে ঘুষ দিয়ে বা ভয় দেখিয়ে দলে টানা সম্ভব নয় বলেই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খঞ্জরের আঘাতে রানী হয়তো চিৎকার করে উঠবে, শুনে ছুটে আসতে পারে খোঁজার দল। সেক্ষেত্রে ওদের সঙ্গে লড়তে হবে আপনাকে। সিঁড়িতে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি চার্মিয়ন, তুমি পাচ্ছ না? চোখমুখ শুকিয়ে গেল চার্মিয়নের। হতভম্বের মতো কয়েকটা মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল সে। তারপরে দৌড়ে গেল দরজাটার দিকে, অল্প একটু ফাঁক করে উকি দিল বাইরে। তারপর আগের চেয়েও দ্রুত গতিতে ফিরে এলো। রানী, ফিসফিস করে বলল মেয়েটা, একা আসছে। সঙ্গে আইরাস ছিল, ওকে চলে যেতে বলল। আপনার সঙ্গে আমাকে এখানে দেখলে। কথাটা শেষ না করে তাকালো এদিক ওদিক। কোথায় লুকাবো? আলো ঢুকলে অনেক সময় হিসাব নিকাশে অসুবিধা হতো আমার, তাই ক্লিওপেট্রাকে বলে ভারী পর্দার ব্যবস্থা করেছিলাম ঘরটাতে। একেবারে ছাদ থেকে মেঝে পর্যন্ত ঝুলছে পর্দাগুলো। সেগুলোর আড়ালে আমার গোপন নথিপত্র রাখতাম। কথাটা মনে পড়া মাত্র বললাম, ওই পর্দাগুলোর আড়ালে লুকিয়ে পড়ো, সাবধান, বেশি নড়াচড়া করো না। ছুটে গেল চার্মিয়ন, ঢুকে গেল পর্দাগুলোর আড়ালে। মেয়েটা একেবারে হালকা পাতলা, তাই বাইরে থেকে ওর অস্তিত্ব টের পাওয়া গেল না। হাতে ধরা তালিকা দুটোর উপর চোখ পড়ল হঠাৎ। তাড়াহুড়ো করে সে দুটোকে ভরলাম জামার ভিতর। তারপর দ্রুত পায়ে এগিয়ে গেলাম আমার টেবিলের দিকে। খাতা কলম খুলে নিয়ে পড়াশোনা করার ভান করলাম। ঠিক তখনই দরজা থেকে ভেসে এলো করাঘাতের আওয়াজ। ভেতরে এসো, আহ্বান জানালাম। নিঃশব্দে দরজাটা খুলে ভেতরে ঢুকল ক্লিওপেট্রা। ভোজসভায় চুল বেঁধে রেখেছিল সে, এখন ঘরে খোলা চুলে ঢুকল। পায়ের পাতা পর্যন্ত লম্বা ঘন চুলগুলো দেখে অকারণেই একটা দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য হলাম। এতগুলো সিঁড়ি ভেঙে আসতে হয় এখানে, হাঁপাতে হাঁপাতে বলল ক্লিওপেট্রা। গুরুজনেরা ঠিকই বলেছেন, স্বর্গে আরোহণ করতে হলে কষ্ট করতেই হয়। উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে আমার। কিন্তু প্রিয় জ্যোতিষী, তোমাকে দেখে আমার সব কষ্ট দূর হলো। আপনার মানে, তোমার কথাটা শুনে নিজেকে খুব সম্মানিত বোধ করছি রানী। রানী? নাম ধরে ডাকো আমাকে, বলো ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে।
হাসার চেষ্টা করলাম। একটা চেয়ারে বসে পড়ল সে। তোমার চেহারা তো অন্য কথা বলছে হারমাচিস। এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? কি হয়েছে তোমার? তুমি সবসময় কম কথা বলো, আমি মেনে নিয়েছি সেটা, কিন্তু আজ তুমি বড্ড বেশি চুপচাপ। কি হয়েছে বলো আমাকে। অনেক পড়াশোনা করতে হবে আমাকে। জিভের আগায় আসা প্রথম মিথ্যেটাই বলতে আরম্ভ করলাম। জানতে হবে অনেক কিছু, কিন্তু আমার শুধু মনে হচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে, অথচ জানা হচ্ছে না কিছুই। এই চিন্তাটাই অস্থির করে তুলেছে আমাকে। তুমি কত জ্ঞানী, আমার ভালোবাসার রাজা। আরে, তোমার মাথায় আমি যে মুকুটটা পরিয়েছিলাম সেটা গেল কোথায়? আমার টেবিলের উপর ভালোমতো তাকালো সে। না, দেখছি না তো। সারা ঘরে তাকাতে লাগল ক্লিওপেট্রা। মরচে ধরা পুরনো কিছু যন্ত্রপাতির আড়ালে খুঁজে পেল মুকুটটাকে। কাঁদো কাঁদো গলায় বলল, তুমি মুকুটটাকে ছুঁড়ে ফেলে দিয়েছ হারমাচিস? তোমার পছন্দ হয়নি সেটা? না না, পছন্দ হবে না কেন? আসলে মাথা গরম হয়ে গিয়েছিল আমার, তাই। আরে, আবার চিৎকার করে উঠল ক্লিওপেট্রা। মেয়েদের রুমাল! চেয়ার ছেড়ে উঠে এলো সে, দাঁড়ালো আমার সামনে, ঠিক যেখানে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল চার্মিয়ন। নিচু হয়ে মাটি থেকে তুলে নিল রুমালটা, তারপর কঠোর গলায় বলল, দেবী আইসিসের শপথ, এটা কোনো পুরুষের রুমাল হতে পারে না। তোমার গবেষণা কক্ষে মেয়েদের রুমাল এলো কিভাবে? বলো হারমাচিস, জবাব দাও। নিশ্চয়ই কঠিন কঠিন সব গবেষণার কাজে মেয়েদের রুমাল কাজে লাগাও না তুমি। বলো, চুপ করে থেকো না। তাহলে আমি যা সন্দেহ করেছি সেটা কি ঠিক? গোপন প্রণয় আছে তোমার? কাউকে ভালোবাসো তুমি? না মহান রানী, না। ক্লিওপেট্রা, কি বলবো ভেবে না পেয়ে হাতে নিলাম চার্মিয়নের রুমালটা। নিশ্চয়ই তাড়াহুড়ো করে আমাকে তালিকা দিতে গিয়ে ওর হাত থেকে পড়ে গেছে রুমালটা। আমরা কেউই তখন খেয়াল করিনি। একবার ঢোক গিলে বললাম, গোপন প্রণয়ের মতো কঠোর অভিযোগ করো না আমার বিরুদ্ধে। দেবী আইসিসের নামে শপথ করে আমিও বলতে পারি, কোনো মেয়ের সঙ্গে গোপন প্রণয় নেই আমার। রুমালটা কিভাবে আমার ঘরে এলো সেটা আমি নিজেও জানি না। হয়তো হয়তো যে মহিলাটা আমার ঘরদোর পরিষ্কার করে ভুল করে রুমালটা ফেলে গেছে সে। বোকার মতো কথা বলো না হারমাচিস, আমাকে ধমকালো ক্লিওপেট্রা। রুমালটার দিকে ভালোমতো তাকাও একবার। খুব চমৎকার রেশম দিয়ে বানানো হয়েছে জিনিসটা, সুতার দারুণ কাজ করা চারদিকে। রুমালটার দাম কত অনুমান করতে পারো? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে গেল, না পারো না। পারলে ওই কথাটা বলতে না তুমি। এমনকি আমিও এটা ব্যবহার করতে রাজি আছি। আর তুমি বলছো দাস মহিলা, যে ঘরদোর পরিষ্কার করে? না, কিছুতেই না, হতেই পারে না। দেখি দাও তো ওটা আমার হাতে। বলতে বলতে আমার হাত থেকে রুমালটা প্রায় কেড়ে নিল সে। জিনিসটা কেন যেন পরিচিত মনে হচ্ছে, আগে কোথাও দেখেছি রুমালটা। তারপরে কি মনে হতে রুমালটাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে মারল আমার নাকে মুখে। চিৎকার করে বলতে আরম্ভ করল, নাও, ধরো, তোমার জামার ভেতরে বুকের কাছে লুকিয়ে রাখো ওটাকে। হাজার হোক তোমার প্রিয়তমার জিনিস, তোমাকেই তো সামলাতে হবে। দু চোখে আগুন জ্বলছে ক্লিওপেট্রার। না আমার রানী, না। ওর মন রাখার জন্য বললাম, আমি সত্যিই জানি না রুমালটা এখানে কিভাবে এসেছে। ভালোবাসার শপথ, এই রুমালটা যার সে নরকের কীট, মানবীর অধম, যে চক্রান্ত করে আমাকে আমার রানীর সামনে খাটো করতে চায়, হীন প্রমাণ করতে চায়, দেবতাদের অভিশাপ নামক ওর উপর। বলতে বলতে আমি দ্বিতীয়বার দুমড়ে মুচড়ে পুরোপুরি নষ্ট করে ফেললাম রুমালটাকে। তারপর দ্রুত পায়ে এগিয়ে গেলাম একপাশের খোলা জানলার কাছে। সর্বশক্তিতে জিনিসটাকে ছুঁড়ে মারলাম বাইরে। রাতের বাতাস অনেক দূরে নিয়ে গেল সেটাকে। ঘুরে তাকালাম ক্লিওপেট্রার দিকে। হেসে বলল সে, তোমার কথাগুলো শুনলে ক্ষোভে দুঃখে মরে যেত বেচারি। আমার মুকুটটাকেও কি একইভাবে ছুঁড়ে ফেলেছিলে তুমি? পাষাণ হারমাচিস, তোমার বুকে কি ভালোবাসা বলে কিছু দেননি দেবতারা? চুপ করে থাকাটাকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করলাম। আমার কাছ থেকে একটা উত্তর আশা করছিল ক্লিওপেট্রা। না পেয়ে দীর্ঘশ্বাস ফেলল খুব বড় করে। এগিয়ে গিয়ে মাটি থেকে তুলে নিল মুকুটটা, তারপর আমার হাতে দিল আবার। খুব ইচ্ছে হলো চার্মিয়নের রুমালের মতো মুকুটটাকেও বাইরে ছুঁড়ে ফেলার, কিন্তু কাজটা উচিত হবে না বুঝতে পেরে দাঁড়িয়ে রইলাম স্থাণুর মতো। আমি কি তোমার মনে দুঃখ দিলাম হারমাচিস?
সে কারণেই কি চুপ করে আছো তুমি? কিছু বলবে না? জানতে চাইল ক্লিওপেট্রা। আমার রানী, মুকুটটা তোমার উপহার। এটাকে আমি নিজের জীবনের মতো ভালোবাসব, আগলে রাখব। মিথ্যা কথাটাকে সত্য প্রমাণ করার জন্য নিজ হাতে মাথায় দিলাম মুকুটটা। ভালোবাসার রাজাকে তার এই ছোট্ট কৃতজ্ঞতার জন্য ধন্যবাদ। অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো রানী। এখন চলো বারান্দায়, আকাশের তারা সম্বন্ধে জ্ঞান দাও আমাকে। বারান্দায় গিয়ে দাঁড়ালাম আমরা। চোখ তুলে তাকালাম মেঘহীন পরিষ্কার আকাশের দিকে। অসংখ্য তারা ঝিকমিক করছে। সেগুলোর দিকে তাকিয়ে বলল ক্লিওপেট্রা, কি সুন্দর, কি উজ্জ্বল আর ঠান্ডা। তারাগুলো আমাদের সব সমস্যা, হানাহানি, ঝগড়াঝাঁটি থেকে কত দূরে। মাঝে মধ্যে আমি কিভাবে জানো হারমাচিস, যদি সম্পূর্ণ একা ওই তারাগুলোতে বাস করা যেত, তাহলে কতই না ভালো হতো। আমার জ্যোতিষী, আমি যদি তোমাকে সঙ্গে নিতে চাই, তুমি যাবে না আমার সঙ্গে? তারায় যাওয়া সম্ভব নয় ক্লিওপেট্রা, ঘুরিয়ে জবাব দিলাম। শুনে রাগ করল না ক্লিওপেট্রা। আমাকে বিভিন্ন তারার নাম, উৎপত্তি ইত্যাদি নিয়ে প্রশ্ন করতে আরম্ভ করল। ধৈর্য ধরে আমি উত্তর দিলাম। বক্তৃতা দিচ্ছি। হঠাৎ হাত তুলে আমাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল সে, আচ্ছা হারমাচিস, তুমি তো অনেক কিছু জানো, আমাকে একটা কথা বলো তো। জীবনে সব কিছুই তো একবার আসে, তাই না? সে কি জানতে চাইছে ঠিক বুঝলাম না। সতর্ক কণ্ঠে বললাম, সব কিছু নয়, তবে এটা ঠিক যে অনেক কিছু মাত্র একবার আসে। তুমি কিসের কথা বলছো আমার রানী? যেমন ধরো শৈশব। আমরা জীবনে মাত্র একবার পাই ওই আনন্দময় সময়টা। ঠিক বলেছি না? ঠিক। উপরে নিচে মাথা নাড়লাম। তারপর ধরো বার্ধক্য। একসময় বুড়ো হয়ে যাব আমরা। সেটাও কিন্তু মাত্র একবার। বুড়ো হবার পর একদিন হঠাৎ মরে যাব। মরার আগে আবার কিশোর হব না। বলো জ্ঞানী হারমাচিস, আমি কি ভুল বলেছি? না রানী, ভুল বলনি তুমি। এমনকি মৃত্যুও একবার আসে জীবনে। তারপর শুরু হবে অনন্ত জীবন। শেষ নেই জীবনটার, চলতেই থাকবে। ঠিক? আলোচনাটা কোন দিকে যাচ্ছে বুঝতে না পারলেও মাথা দুলিয়ে সায় দিলাম। তাহলে হারমাচিস, স্বীকার করো, অনেক কিছু জানি আমি। স্বীকার করলাম। এখন বলো তো হারমাচিস। কণ্ঠ আচমকা খাদে নামিয়ে প্রায় ফিসফিস করে বলতে আরম্ভ করল রানী, যৌবনও যখন জীবনে মাত্র একবার আসে, তখন সেটাকে যারা অপচয় করে তারা নিশ্চয়ই বোকা। প্রশ্নটা শুনে মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠল আমার। মনে হলো জ্বর এসে গেছে। বুঝলাম ক্লিওপেট্রার উদ্দেশ্য কি। প্রতিবাদ করতে চাইলাম, কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ায় বলতে পারলাম না কিছুই। আমার অবস্থা দেখে দাঁত বের করে হাসল রানী। জিজ্ঞেস করল, তোমার বয়স কত হারমাচিস? অনেক কষ্টে বললাম, 26-27 হবে। সমৌ মাসের 3 তারিখে জন্মেছি আমি। তখন ছিল গ্রীষ্মকাল। তাই নাকি? তাহলে দেখা যাচ্ছে আমাদের দুজনের বয়স সমান। দেখলে ভাগ্য কিভাবে আমাদেরকে একসঙ্গে বেঁধে দেবার চেষ্টা করছে। আমি যদি মিশরের সেরা সুন্দরী হই, তাহলে আমার সৌন্দর্যের শপথ। তোমার থেকে জ্ঞানী, শক্তিশালী আর সুন্দর পুরুষ আজ পর্যন্ত আমি দেখিনি হারমাচিস। তোমার কি মনে হয় না আমরা দুজনেই মিলে মিশরটাকে আরও সুখী, আরও সমৃদ্ধ করে তুলতে পারব? না, আমার সেরকম মনে হয় না। ছোটবেলায় আমাকে শেখানো হয়েছে ক্লিওপেট্রা মিশরের শত্রু, আমার শত্রু। আমার প্রাপ্য সিংহাসন ওর দখলে। সেটা ছিনিয়ে নেওয়াই আমার উদ্দেশ্য। ক্লিওপেট্রার প্রশ্নটা শুনে আমার মনের ভিতর জেগে উঠল এসব চিন্তা। কিন্তু মুখে বললাম, এতটা নিশ্চিত হওয়া ঠিক নয় আমার রানী। হয়তো বড় কোনো সমস্যায় পড়ে যেতে পারি আমরা। না না, দোহাই লাগে তোমার, সমস্যার কথা বলো না আমাকে। সমস্যা নিয়ে থাকতে থাকতে একদিন হয়তো পাগল হয়ে যাব আমি। ওসব কথা বাদ দিয়ে আমার কাছে এসো, পাশে বসো। ভুলে যাও আমি মিশরের রানী। ধরে নাও আমি ক্লিওপেট্রা, তোমার বান্ধবী। আমার সঙ্গে হাসি ঠাট্টা করো। আমাকে এমন কিছু বলো যা ভুলিয়ে দেবে আমার পরিচয়। মিশর শাসন করতে করতে আমি ক্লান্ত। তুমি আমাকে উদ্ধার করো হারমাচিস। মায়া হলো ওর উপর। কাছে গিয়ে বসলাম। হারমাচিস, আমার বন্ধু হও তুমি, শুধুই বন্ধু। পরামর্শদাতা হিসেবেও তোমাকে চাই আমি। চাটুকার আর সমালোচকদের অনেক দেখেছি। এবার একজন সত্যিকারের বন্ধু দরকার আমার। এমন একজন বন্ধু
যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। আমি আসলে খুব একা হারমাচিস। আমার বাবা মা ভাই বোন নিকটাত্মীয় কেউ নেই। আমি মিশরের রানী, কিন্তু কারো হৃদয়ের রানী নই। সবাই আমার রূপ ভালোবাসে, কিন্তু আমাকে ভালোবাসে না কেউ। বলতে বলতে আমার দিকে ঝুঁকে এলো ক্লিওপেট্রা। তুমি আমার বন্ধু হবে হারমাচিস? বন্ধু? ক্লিওপেট্রার? তাহলে আমার শৈশবের শিক্ষার কি হবে? আমার সিংহাসনের কি হবে? নির্যাতিত মিশরবাসীর কি হবে? ওকে খুন করার জন্য আমার ঘরে লুকিয়ে রেখেছে একটা খঞ্জর। ওর রক্তের অপেক্ষায় আছে সেটা। আমি ওর বন্ধু হলে খঞ্জরটার কি হবে? লজ্জায় দুঃখে মাথা নিচু হয়ে এলো আমার। একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার নীরবতাকে বোধহয় সম্মতির লক্ষণ মনে করল ক্লিওপেট্রা। হেসে বলল, বুঝেছি, সিদ্ধান্ত নিতে পারছ না তুমি। ঘাবড়িয়েছ, তাই না? ঘাবড়িও না। এখন কিছু বলতে হবে না তোমাকে। সময় নাও, ভাবো, তারপর মন স্থির করো। আগামীকাল দেখা হচ্ছে তোমার সঙ্গে। আমার শয়নকক্ষে এসো রাতে। সেখানে ব্যাপারটা নিয়ে কথা বলবো আমরা। বলতে বলতে একটা হাত আমার দিকে বাড়িয়ে দিল ক্লিওপেট্রা। সামান্যতম ইচ্ছে না থাকা সত্ত্বেও চুমু খেতে হলো হাতটাকে। অ্যাবাউদিসের মন্দিরের প্রধান পুরোহিত চুমু খেল তার একমাত্র শত্রুর হাতে। পুরোহিতদের জন্যে কাজটা ছিল ভয়াবহ পাপ, আর সেটাই করতে হলো আমাকে। হায়, একেই বলে নিয়তি। আমি চুমু খাওয়ার পর খুশি মনে বিদায় নিল ক্লিওপেট্রা। হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম আমি। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না কিছুই। শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা বই ক্লিওপেট্রা। পড়ছিলাম এর 3য় পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।